দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত 177। পাখির সঙ্গে ধাক্কা লেগে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ, ধারণা কর্তৃপক্ষের। গাজার স্বাস্থ্য ব্যবস্থায় ইসরায়েলি হামলার মৃত্যু পরোয়ানার মতো বলছে জাতিসংঘ। উত্তরাঞ্চলের শেষ হাসপাতালটিও বন্ধ, 240 কর্মী আটক। এবং 2025 সালে বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। বেশি প্রভাব ফেলতে পারে ট্রাম্পের প্রত্যাবর্তন এবং শুল্ক আরোপ। এবার যাচ্ছি পুরো খবরে। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 177 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 2 জন, জীবিত উদ্ধার করা হয়েছে 2 জনকে। রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি। এটিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা বলা হচ্ছে। কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা। জেজু এয়ারলাইন্সের বিমানটিতে আরোহী ছিল 181 জন। রোববার সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ানে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বোয়িং 737-800 ফ্লাইটটি। পাইলট স্বাভাবিক অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু ল্যান্ডিং গিয়ার আটকে যেতেই বাধে বিপত্তি। সমস্যা বুঝতে পেরেই রানওয়েতে বিমানটি বেলি ল্যান্ডিং করানোর চেষ্টা করেন পাইলট। তবে গতি বেশি থাকার কারণে রানওয়ে থেকে ছিটকে বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়, ঝলসে যান আরোহীরা। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার পরই জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার সরকার। ঘটনাস্থল পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট। দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে জেজু এয়ারলাইন্স। নিহত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা এবং সব রকম সহায়তার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। গেল 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়। এতে 38 জন নিহত হন। আসমাতুলি, নিউজ 24। আজারবাইজানের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। দুর্ঘটনার বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইউক্রেনীয় ড্রোনগুলোকে প্রতিহত করার সময় দুঃখজনক ঘটনাটি ঘটে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং আবারও নিহতদের পরিবারের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। গাজা ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থার উপর ইসরায়েলের চালানো বর্বর হামলা সেখানকার বাসিন্দাদের জন্য মৃত্যু পরোয়ানার মতো, এমনটাই বলছে জাতিসংঘ। একদিন আগেই হামলার কারণে বন্ধ হয়ে গেছে গাজার সবশেষ হাসপাতালটিও। আটক করা হয়েছে হাসপাতালের পরিচালক সহ 240 জনকে। সব মিলিয়ে এখন গাজাবাসীর জন্য চিকিৎসা ব্যবস্থা বলতে তেমন কিছুই নেই। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতাল। ইসরায়েলি হামলায় সেখানকার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে গাজার স্বাস্থ্য সংকট মারাত্মক রূপ নিয়েছে। হাসপাতালটির পরিচালক আবু সুফিয়া সহ প্রায় 250 মেডিকেল স্টাফকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার স্বাস্থ্য সেবা মুখ থুবড়ে পড়েছে। ইসরায়েলের এমন আগ্রাসনে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সরকার পরিকল্পিতভাবে স্বাস্থ্য সেবা ধ্বংস করে উত্তর গাজার 75,000 ফিলিস্তিনির জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। জানাই, হাসপাতালে ইসরায়েলি এসব হামলা গাজাবাসীর জন্য মৃত্যু পরোয়ানার মতো। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হাসপাতালটি হামাসের সামরিক অভিযানের কাজে একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আর যাদের আটক করা হয়েছে তারা সন্দেহভাজন জঙ্গি। আবু সুফিয়াকে হামাসের সদস্য সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইসরায়েল। আসমাতুলি, নিউজ 24। এবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে হাইপারসনিক হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ইসরায়েলের নেগেভ মরুভূমির উত্তর অংশে একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি, এমন তথ্য জানায় রয়টার্স। হুথি মুখপাত্র জানায়, তাদের যোদ্ধারা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত করেছে।
হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। বলেন, গাজায় যতদিন ইসরায়েল গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইয়েমেনের এই প্রতিশোধমূলক হামলা আরও জোরদার হবে। পশ্চিমাদের প্রশ্রয়ে যখন মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তখন সম্পর্ক জোরদারে ঐকমত্যে পৌঁছেছে চীন ইরান। চলতি সপ্তাহের শুরুতে বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এমন সুসম্পর্কের বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে বিশ্বে আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের অঙ্গীকারও করে তেহরান বেইজিং। মধ্যপ্রাচ্য হচ্ছে অঞ্চলটির জনগণের ভূমি, কোনো বড় দেশের শক্তির রাজনীতির ক্ষেত্র নয়। বেইজিংয়ে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এমন মন্তব্য করেন ওয়াং ই এবং সাইদ আব্বাস আরাকসি। তারা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণের চাবি মধ্যপ্রাচ্যের জনগণের হাতেই থাকা উচিত। বিশ্বের চলমান অস্থিরতায় আমাদের উচিত একতা ও সহযোগিতা জোরদার করা, শক্তিশালী রাজনীতির বিরোধিতা করা এবং বহুপক্ষবাদ প্রচার করা। দুই পক্ষ ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে মতবিনিময় করে, অঙ্গীকার করে বিশ্বে একক দেশের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের। এই সময় একযোগে ফিলিস্তিন সমস্যার সমাধান এবং ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের উপর জোর দেন চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আসমাতুলি, নিউজ 24। 2025 সালে বিশ্ব অর্থনীতির সামনে অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। বিদায়ী বছরের অনেক ঘটনার রেশ নতুন বছরে এমনকি তারপরেও অনুভূত হবে বিশ্বজুড়ে। আর বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঘটনা। করোনা মহামারীর সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই 2025 সালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব অর্থনীতি। এর মধ্যে আগামী বছর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঘটনা। হোয়াইট হাউসে এসে ট্রাম্প যদি আমদানির উপর নতুন করে শুল্ক আরোপ করেন, তাহলে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। এতে দেশে দেশে বাড়তে পারে মূল্যস্ফীতি, অথবা অর্থনৈতিক ধীরগতি, কিংবা একসাথে দুটি বাড়তে পারে বেকারত্ব। They won't be able to be to the same extent. Anticipate out of President Trump is a degree of volatility. মধ্যপ্রাচ্য ইউক্রেন যুদ্ধ জার্মানি ফ্রান্সের রাজনৈতিক বিশৃঙ্খলা সংকটকে আরো গভীর করতে পারে। জলবায়ুর ক্ষতিকর খরচ নিয়ে উদ্বেগ রয়েছে বহু দেশে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2 দশকের মধ্যে দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়েছে। করোনা পরবর্তী পুনরুদ্ধারে এসব দেশ ব্যর্থ হয়েছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক চূড়ান্ত বৈঠকের পর জানিয়েছে 2025 সালে ব্যাপক অনিশ্চয়তায় থাকবে বিশ্ব অর্থনীতি। এমন অবস্থায় বেশ কিছু সতর্কতা অবলম্বনের কথা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে সন্দীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধের নানা ভূমিকা তুলে ধরেন বক্তারা। জানান, দীর্ঘদিন সংগ্রাম আর অনেক প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে আঁকড়ে ধরেই বাঙালিকে বেঁচে থাকতে হবে। অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভার পরিচালনা করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা। এ সময় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হয়। মালদ্বীপে অনুষ্ঠিত 4 দেশীয় দিরাগু ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে টরন্টো ক্রিকেট ক্লাব। এতে অংশ নেয় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল সহ 4 দেশের অভিবাসীদের 16টি দল। বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট দলের উদ্যোগে আয়োজিত এটি দেশটিতে বড় ধরনের ক্রিকেট ইভেন্ট। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 4 দেশীয় দিরাগু ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টরন্টো ক্রিকেট ক্লাব। ফাইনালে ইন্ডিয়ান ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবকে 2 রানে হারায় তারা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ সিরাজ, ম্যান অব দ্য সিরিজ হন সাইদুল ইসলাম। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন দিরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ, মালদ্বীপ ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, মিশনের 3য় সচিব জিল্লুর রহমান, মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। কাজে কর্মের ফাঁকে যে হাই কমিশনার আমাদেরকে একটা খেলা উপহার দিলেন, আমরা এটা উপভোগ করলাম। এটা যদি সব সময়
প্রতি বছরে করে, এতে করে আমাদের বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে। Cricket board will always take this kind of opportunity to have a much better cricket tournament like this. এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে ভিনদেশীদের কাছে দেশের মর্যাদা আরো বাড়বে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনের উত্তর পূর্বাঞ্চলে মানব নির্মিত কৃত্রিম দ্বীপে তৈরি করা হচ্ছে দেশটির সবচেয়ে বড় এয়ারপোর্ট। মিডল ইস্ট ইকোনমি জানায়, নির্মাণাধীন এই এয়ারপোর্টের নাম ডালিয়ান জিনঝো বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 20 কিলোমিটার জায়গা জুড়ে তৈরি এই বিমানবন্দরে থাকবে 4টি রানওয়ে। প্যাসেঞ্জার টার্মিনালের আকার হবে 9,69,000 স্কয়ার ফিট। বছরে 8 কোটি যাত্রী এবং 5,40,000 ফ্লাইট পরিচালনা করবে এটি। এয়ারপোর্টটির প্রথম পর্যায়ের কাজ শেষে 2035 সালে যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের অলংকার টাক মাথাওয়ালা ঈগল অবশেষে দেশটির জাতীয় পাখির আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন এই সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। এর আগে কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। গত জুলাই মাসে সিনেটর অ্যামি ক্লুবজার এ বিষয়কে একটি বিল উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়। পরবর্তীতে হাউসেও বিলটি অনুমোদন পায়। 1782 সালে যুক্তরাষ্ট্রের জাতীয় সিলের নকশায় সাদা মাথাওয়ালা ঈগল অন্তর্ভুক্ত করা হলেও এতদিন এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। দর্শক, এবার খড় থেকে সেলুলোজ ন্যানো ফাইবার বিচ্ছিন্ন করে এক ধরনের নতুন বায়োভিত্তিক হাই ফাইবার ফুড থিকনার তৈরি করেছে চীনা বিজ্ঞানীরা, যা কৃষি বোর্ডের দক্ষ ব্যবহারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। আর এরই মধ্যে এই আবিষ্কার বেশ সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আবারও নতুন কিছু আবিষ্কার করলো চীনারা। খড় থেকে সেলুলোজ ন্যানোফাইবার আলাদা করে একটি নতুন বায়োভিত্তিক হাই ফাইবার ফুড থিকনার তৈরি করলো শিক্ষাবিদ ইউ শুহং এর নেতৃত্বে একটি গবেষণা দল। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন এই জৈবভিত্তিক খাদ্য ঘনক উন্নত কর্মক্ষমতা প্রদান করে। এছাড়াও কম খরচে বাণিজ্যিক বিকল্পের তুলনায় অধিক ঘন করার ক্ষমতা রাখে। উদ্ভাবনটি খাদ্য উৎপাদন এবং কৃষি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধান গবেষক শাও মেন জানালেন, নতুন থিকনার খাদ্য নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটি মানবদেহে খাদ্য তালিকাগত ফাইবার সরবরাহ করতে পারে। প্রথাগত ফুড থিকনারের তুলনায় আমাদের পণ্যটি আরো চমৎকার কাজ করে। এই উদ্ভাবনী প্রযুক্তি শুধুমাত্র কৃষি বর্জ্যের দক্ষ ব্যবহারের জন্য একটি নতুন পদ্ধতির প্রস্তাব দেয় না, বরং কৃষকদের আয় বৃদ্ধির জন্য নতুন পথ খুলে দেয় বলে জানালেন শাও। নিবির আমিন, নিউজ 24। দর্শক, গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত 177। পাখির সঙ্গে ধাক্কা লেগে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ ধারণা কর্তৃপক্ষের। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইসরায়েলি হামলার মৃত্যু পরোয়ানার মতো বলছে জাতিসংঘ। উত্তরাঞ্চলের শেষ হাসপাতালটিও বন্ধ, 240 কর্মী আটক। এবং 2025 সালে বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। বেশি প্রভাব ফেলতে পারে ট্রাম্পের প্রত্যাবর্তন এবং শুল্ক আরোপ। দর্শক, আর এই ছিল গ্লোবাল টাইমের সংবাদ আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।